এই রমজান মাসে ওনার তো 33% ভোটই দরকার। মুসলিম জাতির বেলায় আপনি ভোট নেবেন 33%, আর মুসলিম ভোট জেতার পরেই যেমন মুসলিমদের আপনি ধোকা দেবেন। একটা ইউনিভার্সিটি, যাদবপুর ইউনিভার্সিটি কি আপনার পাড়ার মধ্যে ঝগড়াঝাটি হয়েছে যে আপনি যাত্রার নামে পোস্টার মারবেন সেখানে? এই যে দীঘায় যে মন্দির হবে, এখানে কি আমাকে ঢুকতে দেবে? যদি ঢুকতে দেয় তাহলে তো এটা জগন্নাথ মন্দির হবে না। প্রথম কথা, আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে অনুরোধ করব যে জনগণের টাকায় ধর্ম নিয়ে রাজনীতি করা উনি বন্ধ করুন। জনগণের টাকায় ধর্ম নিয়ে রাজনীতি করা বন্ধ করুন। যদি রাজনীতি করতে হয় তাহলে সকল ধর্মকে সমান অধিকার দিন। উনি, আপনি বলেন গীতা পাঠে যাচ্ছে না, ওনার গীতা পাঠে যাওয়া উচিত, কারণ উনি আমাদের অভিভাবিকা। আবার উনি ঈদে আসবেন, ঈদের নামাজে আসবেন, সেটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু জনগণের টাকায় ধর্ম নিয়ে এত রাজনীতি কেন? এবং এই প্রশ্নটা খুব সুন্দর প্রশ্ন করেছেন। আমি অন্তত 5 এখানে এসে আমাকে বলে গেছে বা তারা ফোন করেছে যে এই রমজান মাসে সন্ধ্যার মানে ইফতারি, যেটা সারাদিনের পরে রোজা ভাঙে, তার সেখানেই সবাই ফলমূল খায়। ফলমূল খেলে কি হয়, সারাদিনের পরে তাদের শরীর স্বাস্থ্য সব ইমিউনিটি পাওয়ার বাড়ে। কিন্তু আপনি দেখুন ফলমূলের দাম আকাশ ছোঁয়া। উনি অন্য সময় তো টাস্ক ফোর্স বসাচ্ছেন সমস্ত বাজারগুলোতে, কিন্তু এই রমজান মাসে ওনার তো 33% ভোটই দরকার। মুসলিম জাতির বেলায় আপনি ভোট নেবেন 33%, আর মুসলিম ভোট জেতার পরেই যেমন মুসলিমদের আপনি ধোকা দেবেন, এটা কি করে হয়? সুতরাং ফলের দাম যেমন দেখুন, দুয়ারে সরকার করছে, দুয়ারে রেশন করছে, তাহলে দুয়ারে উনি কেন দুয়ারে কেন ইফতারি করছেন না? দুয়ারে রেশনগুলোতে উনি ইফতারি দিয়ে দিক, রেশনগুলোতে উনি দিয়ে দিক কলা, আপেল, আঙুর কম দামে দিয়ে দিক, তাহলে মুসলমানরা বুঝতে পারবেন না না দিদি যেমন বলছেন, মাননীয় মুখ্যমন্ত্রী যেমন বলছেন তেমন ঠিকই করছেন। প্র্যাকটিক্যালি বললাম, সংখ্যালঘুদের ভোট বাক্সের জন্য উনি ভালোবাসছেন। এই রোজার উপলক্ষে আমি বলছি, এবং ঈদের ছুটি একদিন কেন একদিন হবে? পুজোর ছুটি 11 দিন আরও দিক, কারণ এখানে আমরা হিন্দু মুসলিম সবাই একভাবে থাকি, কোনো অসুবিধা নেই। আমি পুজোতে যাই, আপনি ঈদেতে আসেন, কোনো অসুবিধা নেই। কিন্তু পুজোর ছুটি আরও দিক, কোনো অসুবিধা নেই। ঈদের ছুটি একদিন কেন? দূর থেকে মুর্শিদাবাদে যে চাকরি করে সে বাড়ি যাবে দক্ষিণ 24 পরগনায়, তার তো একদিন এমনিতেই হয়ে যাবে। তাহলে ঈদের ছুটি আপনার 2 দিন 3 দিন করতে কি অসুবিধা? ভোট নেবেন 33%, আর 3 দিন ছুটি দেবেন না, 33-এর 3 দিন ছুটি দেবেন না আপনি। যে সুতরাং এটা সংখ্যালঘুদের কাছে খুব দুশ্চিন্তা যে তারা সারা দিনের পরে শুধু ছোলা শরবত খেয়ে আছে, এই জন্যে রেশনে 39 টাকা কম করেছে। তা ছোলা শরবত খেয়ে কি সারা দিন প্রান্তিক যারা রোজা করছে তারা থাকতে পারে? সুতরাং এইটা সংখ্যালঘুদের জানা উচিত, এবং মাননীয় মুখ্যমন্ত্রীর ইমিডিয়েটলি, এখনও রোজা বাকি আছে 20টার মতো, ইমিডিয়েটলি যেন রেশনে এই ফল, আপেল, আঙুর, আনারস আর যা আছে কলা, সেগুলো যেন সস্তায় বিতরণ করেন, সস্তায় সেটা যেন বিতরণ করেন, মূল্য দিয়ে কিনবে সংখ্যালঘু ভাই বোন। একটু বিধানসভার তর্কাতর্কির প্রসঙ্গে আসি স্যার। রাজ্যের বিভিন্ন জায়গায় হিন্দুদের ওপর আক্রমণের অভিযোগ এবং এই নিয়ে বিধানসভার বাজেট অধিবেশনের মুলতুবি প্রস্তাব এনেছিল বিজেপি। সেই প্রস্তাব পড়তে না দেওয়ায় অভিযোগ তুলে বিক্ষোভ দেখিয়েছেন বিজেপি বিধায়করা, বিধানসভা থেকে ওয়াকআউট করেছেন এবং তারপরেই বিধানসভার বাইরে দাঁড়িয়ে রাজ্যের শাসক দলকে তীব্র আক্রমণ করেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দুবাবু বলেছেন যে এই সরকার সাম্প্রদায়িক সরকার, বিধানসভায় বিরোধীদের বলার সুযোগ দেওয়া হচ্ছে না। মুলতুবি প্রস্তাব নিয়ে আলোচনার সুযোগ দেননি স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। এই স্পিকার বেপরোয়া এবং উদ্ধত। এখানেই না থেমে শুভেন্দুবাবু আরও বলেন যে 26-এ মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিমান বন্দ্যোপাধ্যায়কে হারাবো, বিজেপি সরকারে আসবে, আর ওদের দলের যে কটা মুসলমান বিধায়ক জিতে আসবে চ্যাংদোলা করে তুলে রাস্তায় ফেলবো, এই রাস্তায় ফেলবো। কি বলবেন এই বিষয়ে? দেখুন, আগে যেমন ববি হাকিম বা হুমায়ুন কবিরের কথা আমি যেমন সমর্থন করি না, ঠিক তেমন মাননীয় শুভেন্দুবাবুর এই কথাটাকে আমি সমর্থন করি না একজন শিক্ষক হিসাবে। কারণ পশ্চিমবঙ্গ শুধু হিন্দুদের নয়, পশ্চিমবঙ্গ শুধু মুসলিমদের জন্য নয়, পশ্চিমবঙ্গ হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান, বুদ্ধিস্ট সবার জন্য পশ্চিমবঙ্গ ভারতবর্ষ। সুতরাং আমি বলবো রাজনৈতিক লিডারদের, রাজনৈতিক নেতা নেত্রীদের এই ধর্ম নিয়ে এই ধরনের একে অপরকে আক্রমণ করাটা এই পশ্চিমবঙ্গের, কিন্তু পশ্চিমবঙ্গের শোভনীয় নয় এবং এই পশ্চিমবঙ্গের সংস্কৃতি নয়।
কারণ একজন বললে একটা যদি মুসলিমরা বলে তাহলে কাউন্টার তো হিন্দু ভাই বোন তারাও বলতে শুরু করবে, আবার হিন্দু ভাই বোন বললে মুসলিমরাও বলতে শুরু করবে। সুতরাং রাজনীতিবিদদের একে বিধানসভায় তারা যাচ্ছে, তারা এই জিনিসগুলো নিয়ে ধর্ম নিয়ে কেন এত মাথাচাড়া দিয়েছে আমি এটা বুঝতে পারি না। সুতরাং যত ভোট আসবে তত তৃণমূল এবং যে পার্টি থাকুক না কেন, 2 পার্টি বা 3 পার্টি, তারা কিন্তু এই ধর্ম নিয়ে কিন্তু চর্চা পর্যালোচনা শুরু করবে। কারণ কে কোন ধর্ম হয়ে বেশি কথা বলছে, তাহলে ভোটটা যদি পাওয়া যায়। কিন্তু একজন শিক্ষক হয়ে আমি করজোড়ে অনুরোধ করব সমস্ত রাজনীতিবিদদের, তাদের সম্মান রেখে বলছি যে অন্ততপক্ষে ধর্ম নিয়ে রাজনীতিটা বন্ধ করে দিন। যে যার কাজ কর্ম, ভালো প্রোগ্রাম, ভালো প্রকল্প দ্বারা, ভালো কথাবার্তা দ্বারা মানুষের মন জয় করুন, ব্যাস এটাই মনে হয় সবচেয়ে ভালো হবে। পশ্চিমবঙ্গের শিষ্টাচার এটাই। না, শুভেন্দুবাবু যে কথা বলেছেন তারপরে পাল্টা বিস্ফোরণ ঘটিয়েছেন হুমায়ুন কবির। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে সময়ের মধ্যে যদি ক্ষমা না চান বিধানসভায়, তাহলে তার ঘরের সামনে 42 জন সংখ্যালঘু বিধায়ক তাকে বুঝে নেবেন, কোট আনকোট বুঝে নেবেন। আর আপাতত তাকে মুর্শিদাবাদে ঢুকতে দেওয়া হবে না, ঢুকতে চাইলে বুঝিয়ে দেওয়া হবে তাদের কত ক্ষমতা। হুমায়ুন বলেছেন যে শুভেন্দু অধিকারী শুধু মেদিনীপুর বা কলকাতার বিরোধী দলনেতা নন, গোটা রাজ্যের তিনি কত বড় মাতব্বর হয়েছেন দেখে নেব, এবং মুর্শিদাবাদে তাকে ঢুকতে দেব না। এই হুমায়ুন কবিরই কিন্তু বলেছিলেন যে 70% আমরা মুর্শিদাবাদে এবং 30% হিন্দু কেটে ভাগীরথীর জলে ভাসিয়ে দেবো। এত বড় কথা বলার পরেও কিন্তু কখনো দেখতে পাইনি যে মুখ্যমন্ত্রী একটা বলেছেন কথা যে এই জাতীয় কথা বলা উচিত না, বা কোনো একটা বিবৃতি দিয়েছেন যে এই কথার সঙ্গে আমাদের কোনো যোগ নেই। একেবারে এই সম্বন্ধে, আপনার এই কথা সম্বন্ধে আমি একেবারে একমত যে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি সমস্ত ধর্মকে সমানভাবে অধিকার দিন। এটাই হচ্ছে কি তিনি আমাদের অভিভাবিকা, তিনি কি বলবো, তিনি আমাদের প্রশাসনিক প্রধান। তার উচিত কিন্তু সব ধর্মকে সমানভাবে অধিকার দেওয়া। রাজনীতি যেন ধর্ম নিয়ে তিনি না করেন। বললাম শুভেন্দু বাবু আজকের বলেছেন, তার আগেও হুমায়ুন কবির বলেছেন, আবার হুমায়ুন কবির বলবেন যে তারা কাউকে বার হতে দেবে না বা আক্রমণ করবে, ঢুকতে দেবে না। এটাতে ক্ষতি কাদের জানেন? আমাদের মতো সাধারণ মানুষের, যারা দিন আনে দিন খায়। এমন অনেক মানুষ আছে, তারা দেখবেন পথে আক্রান্ত হচ্ছে, তারা বোমা খাচ্ছে, অথবা বাস চলছে না, ট্রেন চলছে না, তাদের পেট চলবে না। এটাই সমস্ত রাজনীতিবিদদের দেখা উচিত। এবং আমার মনে হয় সমস্ত রাজনৈতিক লিডাররা এক হয়ে এইটা কিন্তু সমস্যার সমাধান করাটা খুব কাম্য বলে আমি মনে করি। কিন্তু এই এখনো পর্যন্ত 1 বছর বাকি রয়েছে বিধানসভা ভোটের, কিন্তু তার আগেই কিন্তু দেখা যাচ্ছে যে দুপক্ষ, এদিকে তৃণমূল অন্যদিকে বিজেপি রীতিমতো এখন মানে যুদ্ধংদেহী মনোভাবে নেমে পড়েছে মাঠে। এবং তারপরে এই যে বিধানসভায় এত তর্কাতর্কি চলছে, তারপরে বিস্ফোরক দাবি করেছে বিজেপি রাজ্য বিধানসভার ভিতরেই নাকি খুন হতে পারেন বিধানসভার বিরোধী দলনেতা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। এমন বিস্ফোরক দাবি করেছেন বিজেপির মুখ্য সচেতক শঙ্কর ঘোষ। তৃণমূল নাকি প্ল্যানই করছে যে যাকে শুভেন্দুবাবুকে খুন করা যায় এরকম। এবং তিনি বলছেন যে বিধানসভায় মুখ্যমন্ত্রীর ভাষণের সময় আমরা নানা প্রশ্ন করছিলাম, তখন হঠাৎ দেখা যায় বিজেপি বিধায়কদের মতো কালো জামা পরা একজন লোক বিধানসভার ভেতরে ঢুকে ভিডিও রেকর্ডিং করছে। বিষয়টা স্পিকারের কাছে আমরা তার গোচরে আনলেও তিনি ওই ব্যক্তিকে ধরতে তৎপর হননি। এ নিয়ে কি বলবেন? দেখুন, এটা যদি সত্যি হয় তাহলে বলবো বিধানসভার সিকিউরিটির অভাব আছে। যে যদি এইরকম ধরনের কোনো মানুষ কালো জামা পরে ঢুকে যায়, তিনি কে, পরিচয়হীন, তাহলে সেটা আমি মনে করবো বিধানসভা যদি সত্যি ঘটে থাকে তাহলে বিধানসভায় এটা সিকিউরিটির অভাব আছে। অবশ্যই সেখানে পুলিশ প্রশাসনের কিছু গাফিলতি আছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী এইটার উপরে হস্তক্ষেপ করা উচিত ছিল। এবং আমি বারবারই বলছি যে যত ভোট আসছে, কেন বিভিন্ন রাজনৈতিক দল উত্তপ্ত হয়ে যাচ্ছে, তারা কেন বিধানসভার বাইরে কেন একে অপরকে আক্রমণ করছে আমি তো বুঝতে পারছি না। সাধারণ মানুষ এতে তো ক্ষতিগ্রস্ত হবে। আমি তো এটাই বলছি যে একে অপরের প্রতি ঢিল ছোড়াছড়ি, নোংরা কথা বলা বন্ধ করুক, ধর্ম বিদ্বেষ এখানে বন্ধ করা হোক। ভোটে যে যার কাজকর্ম, নিজের ভালো ব্যবহার, আচার এবং কাজের প্রকল্পের মাধ্যমে, সুন্দর কথাবার্তার মাধ্যমেও তো সারা বিশ্বে ভোট হচ্ছে, অন্যান্য রাজ্যে ভোট হচ্ছে। তাহলে এখানে কেন এত কাদা ছোড়াছড়ি হচ্ছে এক ধর্ম আরেক ধর্মকে? এটা একজন শিক্ষক হিসেবে আমি বলছি, এটা বন্ধ করা উচিত ইমিডিয়েটলি। শুক্রবার বিশেষ দিন, দোল উৎসব তাড়াতাড়ি শেষ করতে হবে, পুলিশ নাকি এমন সতর্কবার্তা দিয়েছে, এই অভিযোগ করছেন শুভেন্দু অধিকারী। ধর্মের সবচেয়ে বড় জিনিস হচ্ছে কি মানবিক হওয়া, মানুষকে ভালোবাসা।
মানুষের জন্য তো ধর্ম, ধর্মের জন্য মানুষ না। তাহলে কোনো মানুষ বিপদে পড়বে, তাহলে সে ধর্ম করে লাভ কি আমার? আমরা নামাজ পড়ো, সংখ্যালঘুরা নামাজ পড়বে, তার পাশ দিয়ে যাবে, তার পাশ দিয়ে হিন্দু ভাইদের তাদের প্রসেশন যাবে, কোনো অসুবিধা নেই। হিন্দু ভাইরা প্রসেশন যাবে, তার পাশে মুসলমানরা নামাজ পড়বে, অসুবিধা তো কিছু নেই। কেন গোলযোগ হবে বা কেন এর ভিতরে উগ্রতা আসবে আমি তো বুঝি নাই। এত বছর ধরে তো পশ্চিমবঙ্গে আছি, কই এরকম ধরনের কোনো তো গোলযোগ হয়নি। অদ্ভুত ব্যাপার, মসজিদে নামাজ হবে, তার পাশ দিয়ে যাবে হিন্দু ভাই বোনরা, কোনো অসুবিধা নেই। তারা তাদের স্লোগান দিয়ে যাবে, কোনো অসুবিধা নেই। এবং এটা তো পশ্চিমবঙ্গের সংস্কৃতি, কারণ যেখানে মন্দির আছে তার পাশে দেখবেন মসজিদ আছে, দেখে এসছি আমি, এবং এটা সমস্ত জায়গায় হয়। যে সুতরাং এই যে সংস্কৃতিটা আস্তে আস্তে বিপন্ন হয়ে যাচ্ছে কেন? তাহলে সাধারণ মানুষ তো বিপন্ন হয়ে যাবে, তাহলে ধর্ম নিয়ে হানাহানি আরো তো আরো তো বাড়বে। এটা কিভাবে সম্ভব? এটা অবশ্যই এটা যত দ্রুত সম্ভব সমস্ত ধর্মের মানুষ এক হয়ে, সমস্ত রাজনীতিবিদদের এক হয়ে এটা সুষ্ঠু পর্যালোচনা করা উচিত। যাদবপুর ইউনিভার্সিটি দেশের মধ্যে সেরা ইউনিভার্সিটির মধ্যে একটা, সেখানে দাঁড়িয়ে যাদবপুরের দেওয়ালে আজাদ কাশ্মীরের স্লোগান, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের 3 নম্বর গেটের কাছে লেখা হয়েছে আজাদ কাশ্মীরের স্লোগান এবং মুক্ত প্যালেস্টাইনের দাবিও জানানো হয়েছে। এই দেওয়াল লিখনের নিচে লেখা রয়েছে অতিবাম ছাত্র সংগঠন PDSF এর নাম। আর এই দেওয়াল লিখন নিয়ে বিতর্ক শুরু হয়েছে। স্যার, প্রশ্নটা একটাই, যে যাদবপুর ইউনিভার্সিটিতে এলিট ক্লাস ছেলেমেয়েরা পড়াশুনো করে, দুর্দান্ত তারা পড়াশুনো, কিন্তু এই যাদবপুরটা কি একটা আলাদা দুর্গ দেশের মধ্যে আরেকটা দেশ? শিক্ষা ব্যবস্থার যে চরম অবনতি অনেক আগে থেকে তো শুরু হয়ে গেছে। মানে এখন শিক্ষাক্ষেত্রে কত বছর আপনি বলুন, যে কত বছর ছাত্রদের যে ভোট হয়, যেটা সেই ভোটই হয়নি। এবং একটা ইউনিভার্সিটিতে সিসিটিভি ক্যামেরা থাকবে না কেন? এখন লোকের ঘরে ঘরে সিসিটিভি ক্যামেরা, তাহলে একটা ইউনিভার্সিটিতে সিসিটিভি থাকবে না কেন? এবং কি কতটা এরা কি বলবো, মানে ডেসপারেট হলে, কতটা এরা বিপজ্জনক লোক হলে বা স্টুডেন্ট হলে এরা সেখানে আজাদ কাশ্মীর নিয়ে সেখানে পোস্টার দেয়, এখানে তারা যে ঠিক আছে প্যালেস্টাইনে কি হয়েছে সেটা রাষ্ট্রের ব্যাপার, রাষ্ট্র বুঝবে, কিন্তু সেখানে ব্যক্তিগতভাবে সেখানে একটা পোস্টার মেরে দেবে কেন? এটা কি আপনার পাড়া নাকি? একটা ইউনিভার্সিটি, যাদবপুর ইউনিভার্সিটি কি আপনার পাড়ার মধ্যে ঝগড়াঝাটি হয়েছে যে আপনি যাত্রার নামে পোস্টার মারবেন? সেখানে এলিট সমাজের মানুষ যায়, পড়াশোনা করে, তার অভিভাবকরা যায়, এবং পুলিশ কেন ঢুকতে দেবে না? এটা তো আমি বুঝতে পারছি না। পুলিশ নিশ্চয়ই ঢুকবে, এবং ক্যামেরা লাগানো একান্তভাবে উচিত। এতে যাদের যে ক্যামেরা লাগাচ্ছে না, যে পুলিশ ঢুকতে দিচ্ছে না, নিশ্চয়ই কিছু স্বার্থে আঘাত লাগছে, বা তাদের কোনো কিছু বার হয়ে আসবে, তাই তারা এটা করতে দিচ্ছে না। সব ইউনিভার্সিটিতে যা আছে এখানে তাই করতে হবে। পশ্চিমবঙ্গের সমস্ত ইউনিভার্সিটিতে এটা আছে, যে কেউ ঢুকতে পারে। অন্য কোনো ইউনিভার্সিটিতে পোস্টারিং হচ্ছে না, এখানে কেন পোস্টারিং হচ্ছে? একটা ছাত্র সে বড় আশা নিয়ে পড়তে এসেছে, তার কোনো দোষ নেই, তাহলে সে সেখানে র্যাগিংয়ের শিকার হয়ে মরবে কেন? তাহলে সে কে করলো? এবং দেখা যাচ্ছে ইউনিভার্সিটিতে হোস্টেলগুলোতে যে পাশ করে গেছে, সে রাজনীতির জোরে, রাজনীতির দাদাগিরির জোরে সেই হোস্টেলে আছে বহুদিন ধরে। কেন হবে এটা? কেন হবে? সরকারের তো এটা হস্তক্ষেপ করা উচিত। এটা তো প্রত্যেকটা মানুষই বলবে সরকারের তো এটা হস্তক্ষেপ করা উচিত। কেন সমস্ত কলেজগুলোতে এই জিনিস, যদি ইউনিভার্সিটিতে যদি এই জিনিস ঘটতে থাকে, তাহলে যারা স্কুলে বিদ্যালয়ে পড়াশোনা করছে তারা কি ভাববে? তারা ভাববে ওই সব ইউনিভার্সিটিতে আমি পড়াশোনা করে কি করব? আর সেই জন্যই তো আজকের শিক্ষার হালে কেউ তার স্কুলে যেতে যাচ্ছে না, সব স্কুল ছুট হয়ে যাচ্ছে। তারা দেখতে পাচ্ছে আমার দাদা দিদিরা হোস্টেল ইউনিভার্সিটিতে গিয়ে কি অবস্থার মধ্যে পড়ছে। তাদের স্বপ্ন যে কোনো সময় ভাঙচুর হয়ে যেতে পারে, স্বপ্ন নিপাত যেতে পারে। সেই জন্য তার দাদা ছোট ভাই বোনরা তারা স্কুলে যাচ্ছে না। সুতরাং ইমিডিয়েটলি শিক্ষার হাল ফিরিয়ে আনা উচিত, চাকরি বাকরি থেকে শুরু করে শিক্ষার পরিবেশ আনা উচিত সমস্ত জায়গায়। আজকের সেখানে কোনো ফোর্স নেই, সেটার জন্য তো মাননীয় মুখ্যমন্ত্রীর পারমিশন নেই, তাই ফোর্স নেই নাকি? ছাত্রছাত্রীরা ঢুকতে দিচ্ছে না পুলিশদের,
পুলিশদের ঢুকতে দেবে না বললে হবে না, তাহলে পুলিশ কেন আছে? পুলিশ তো জোর করে তাদেরকে সেখানে প্রবেশ করতে পারতো, সেখানে পিকেট বসাতে পারতো, যে কোনো কাজে যে কোনো সময় তো পিকেট হচ্ছে, তাহলে সেখানে কেন পিকেট বসাতে পারেনি? সেখানে পিকেট বসাতে পারেন। সুতরাং এটা রাজ্য সরকারের মানে মন্থর গতি আর রাজ্য সরকারের সদিচ্ছার অভাব, সেই জন্যই আজকে যাদবপুরে এই জিনিসটা ঘটছে। শুধু তাই নয়, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে হিন্দু বিদ্বেষ চরমে, ক্যাম্পাস থেকে রাম মন্দির ভাঙার ডাক দেওয়া হয়েছে এবং দেশকে অশান্ত করার ছক টুকরে গ্যাংয়ের। হিন্দুদের প্রতি এত ঘৃণা কিসে? যাদবপুর ইউনিভার্সিটি সে তো শিক্ষাঙ্গন, সেখানে হিন্দু মুসলিম বিদ্বেষ কি করে আসে? দেখুন, এইটা যদি এরকম হয়ে থাকে, এটা খুবই লজ্জাজনক। একটা শিক্ষার পরিবেশে এই জিনিস বা এইরকম ধরনের যদি হুমকি আছে, এটা খুবই লজ্জাজনক, ভীষণ খারাপ জিনিস। তবে এটা ঠিক, এটাও মাননীয় মুখ্যমন্ত্রী তো আবার পুরীর জগন্নাথ মন্দির করছেন তো দীঘাতে, যে সুতরাং তিনি আবার হিন্দু ভোট যাতে আমার হাতছাড়া না হয়, তাহলে হিন্দু ভোটের জন্য তিনি আবার জগন্নাথ মন্দির করছেন। যেমন এদিকে মুসলিমদের নানাভাবেই তাদের কি বলছে যে আমি তোমাদের আছি, আবার জগন্নাথ মন্দির করে আবার বলছে। কিন্তু একটি প্রশ্ন আমার আপনার কাছে, যে পুরীর জগন্নাথ মন্দিরে আমি বহুবার ঢোকার চেষ্টা করেছিলাম কিন্তু আমাকে ঢুকতে দেয়নি, সেইটাই সেই মন্দিরের সংস্কৃতি। ইন্দিরা গান্ধীকে ঢুকতে দেওয়া হয়নি শুনেছিলাম, তাহলে এই যে দীঘায় যে মন্দির হবে, এখানে কি আমাকে ঢুকতে দেবে? যদি ঢুকতে দেয় তাহলে তো এটা জগন্নাথ মন্দির হবে না। আমার প্রশ্ন এটাই, নাকি শুধু জাস্ট ভোট পাওয়ার জন্য এই মন্দিরটা তৈরি করা হচ্ছে? এবং যাদবপুর নিয়ে যা আপনি বললেন, এতে খুব দুঃখিত আমি, এবং এটা একজন শিক্ষক হিসেবে মানা যায় না। ছাত্রদের মধ্যে এই কম বয়স ছাত্রদের, সবে কেউ অনার্স পড়ছে, মাস্টার ডিগ্রি পড়ছে, তারা যদি এত উগ্র হয়, তাহলে পরবর্তীতে কি করবে তারা কেন অন্য একটা ধর্মের বিরুদ্ধে তারা সেখানে বাজে স্লোগান দেবে? কেন রাম মন্দির নিয়ে বলবে? কেন অন্য মন্দির নিয়ে বলবে? অন্য কিছু নিয়ে বলবে? তোমাদের স্বপ্ন ভালো করে পড়াশোনা করে উচ্চশিক্ষিত হয়ে রাজ্যটাকে সাজানো, দেশটাকে সাজানো, বাবা মাকে সম্মান দেওয়া, গ্রামকে সম্মান দেওয়া, একটা সার্বভৌম সুন্দর সমাজ গঠন করে তোলা ছাত্রছাত্রীদের কর্তব্য। সেটা না করে সব রাজনীতির মধ্যে চলে যাচ্ছে, এটা কোনোদিনই কাম্য নয়। এটা পশ্চিমবঙ্গের সংস্কৃতি ছিলই না, হঠাৎ পশ্চিমবঙ্গের এই সংস্কৃতি আসলো কেন, সেটা আমার কাছে তাজ্জব লাগে। স্যার, ব্রাত্য বসু আমাদের শিক্ষামন্ত্রী, তিনি বলছেন যে বেসরকারি স্কুলে মাত্রা ছাড়া যে ফি রয়েছে তাতে লাগাম টানতে হবে এবং তার জন্য ওই বিল আসছে বিধানসভায়, এই কথা ব্রাত্য বসু জানিয়েছেন। কি বলবেন এই বিষয়ে? মাননীয় ব্রাত্য বসুকে আগে আমি স্মরণ করিয়ে দিই যে উনি যে বিল আনছে এই যে প্রাইভেট স্কুলগুলোর জন্যে, কিন্তু তার আগে বলুক কেন ছাত্রছাত্রীরা তারা এই সরকারি স্কুল ছেড়ে এইসব বেসরকারি স্কুলে যাচ্ছে। যাদের টাকা আছে তারা যাচ্ছে, কিন্তু ওনার উচিত তো আগে এই স্কুলগুলোতে যাতে পর্যাপ্ত পরিমাণে শিক্ষক থাকে, পর্যাপ্ত পরিমাণে ছাত্র থাকে, এইগুলো নিয়ে আগে উনি ব্যতিব্যস্ত হন। এইগুলো নিয়ে আগে উনি একজন শিক্ষামন্ত্রী হিসাবে কতটা ব্যবস্থা নিয়েছেন। দীর্ঘদিন তো চাকরি নাই, 2016 থেকে চাকরি নাই, সেই নিয়ে ওনার মুখে কোনো কথা নেই, শুধু কোর্ট যেদিন করবে সেদিন। তাহলে এই যে ছেলেমেয়েরা তারা স্কুলে যাচ্ছে না, কম যাচ্ছে, তার কারণ হচ্ছে কি তারা ওই যে ইংলিশ মিডিয়াম স্কুল বা বেসরকারি স্কুলে যাচ্ছে, সুতরাং তাদের টাকা আছে তাই তারা যাচ্ছে সেখানে। এখানে লাগাম টানার কি আছে আমি তো বুঝতে পারছি না। লাগাম টেনে কত সংখ্যক মানুষের তিনি ভালো করবেন, কিন্তু একেবারে 99% সাধারণ ঘরের মানুষ, গ্রামান্তরে, পাড়াগাঁয়ের থেকে শহরে, যারা টাকার অভাবে ওই বেসরকারি স্কুলে পড়তে পারে না, এবং এখানে তারা স্কুলে গিয়ে দেখছে পর্যাপ্ত শিক্ষক নেই তাদের, তাই তারা শিক্ষা দীক্ষা সব ছেড়ে দিচ্ছে এবং তারা অন্য কোনো কাজে কামের মধ্যে চলে যায়। শিশু শ্রমিক হয়ে যাচ্ছে এই সরকারের জন্যে, শিশু শ্রমিক হয়ে যাচ্ছে। আগে প্রাইমারি, আপার প্রাইমারি এবং নবম, দশম, একাদশ, দ্বাদশের আগে চাকরির ব্যবস্থা করুক, আগে নতুন বিজ্ঞপ্তি দিক। ওই প্রাইভেট স্কুলের মাইনে বাড়ানো নিয়ে পশ্চিমবঙ্গের মানুষরা অত বেশি মাথা ঘামায় না।
না স্যার, মানে প্রশ্নটা এরকম যে আজ থেকে 12-14 বছর আগেও ছেলেমেয়েরা যখন, মানে অনেক ছেলেমেয়েরাই, অনেক বাঙালি পরিবারই কিন্তু নিজেদের ছেলেমেয়েদের সরকারি স্কুলে ভর্তি করাটা বেশ সম্মানজনক বলে মনে করতেন। মানে যে এরিয়াতে আমরা এই মুহূর্তে বসে রয়েছি সেই মানে তার আশপাশে এরকম প্রচুর স্কুল আছে, হিন্দু স্কুল, হেয়ার স্কুল, টাকি, এই সমস্ত স্কুলে কিন্তু বেশ প্রেস্টিজিয়াস ব্যাপার ছিল ছেলেমেয়েদের ভর্তি করা। সেখানে দাঁড়িয়ে আজকে শিক্ষার মান এতটা খারাপ কি করে হয়ে গেল যে মানে যারা দেখা যাচ্ছে যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে টোকাটুকি করতে পারছে না বলে ছেলেমেয়েরা কান্নাকাটি করছে যে আমাদেরকে টুকতে দেয়নি, মানে রাজ্যের শিক্ষার হাল এত খারাপ, সেখানে দাঁড়িয়ে এই জাতীয় কথা বলেন কি করে আমাদের শিক্ষামন্ত্রী? দেখুন, প্রথমে উনি আগে বলুন যে স্কুলের ছাত্রছাত্রীর সংখ্যা কমে যাচ্ছে কেন, সেটা তো বলছে না। তার কারণ আমি সারা পশ্চিমবঙ্গ চষে বেড়াই, সারা পশ্চিমবঙ্গে থেকে ছেলে মেয়ে আমার কাছে আসে। কারণটা আমি বলছি যে 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 ছাত্রীটি, যে মহিলা, সে MA বিএড করেছে, তার ছোট ভাই MSc বিএড করেছে, তারা দুজন কেউ চাকরি পায়নি, 2016 সালের থেকে কোনো চাকরি নাই। তার যে ভাই, সে 8ম শ্রেণী পড়ার পরে বলছে আমি আর পড়াশোনা করব না, কারণ আমার দাদা দিদিরা তো শিক্ষিত হয়ে চাকরি পায়নি, আমি ফালতু কেন পড়াশোনা করব। তা এই জিনিসটা মাননীয় ব্রাত্য বসু কেন বলছেন না? শিক্ষার যে অবনতি হয়েছে এবং সরকার যে শিক্ষক নিয়োগ করছে না বলে, চাকরি নেই বলে আজকের শত শত যুবক যুবতী তারা কিন্তু মাধ্যমিক পাস করে পড়া ছেড়ে দিচ্ছে। মাধ্যমিকে প্রতি বছর কমে আসছে, আপনি দেখেছেন পরীক্ষার্থী, উচ্চ মাধ্যমিকে এবছরও পরীক্ষার্থী কমে এসেছে এই কারণে। এবং অদ্ভুত ব্যাপার, ভারতবর্ষে কোথায় হয় কি আমি জানি না, যে উচ্চ মাধ্যমিকের খাতা দেখবে যারা পার্ট টাইম শিক্ষক, তারা নাকি উচ্চ মাধ্যমিকের খাতা দেখবে, তাহলে শিক্ষার মানটা কোন জায়গাটা চলে যাবে আপনি ভাবুন। তবুও শিক্ষক নিয়োগ করবে না, অথচ শিক্ষক নিয়োগের উপরে কোনো স্টে নেই। ইচ্ছা করে শুধু ওবিসি আর ওই সুপ্রিম কোর্টের উপরে দায় চাপাচ্ছে, আর এখন তুলেছে ওই প্রাইভেট স্কুলের ফিস কমাও।